হ্যালো বন্ধুরা, সিরিজ ডিকোডার চ্যানেলের আরও একটি নতুন মুভিতে আপনাকে স্বাগতম। আমরা আজকে এক্সপ্লেন করব 2024 সালে বলিউডে মুক্তি পাওয়া শয়তান সিনেমার বাংলা এক্সপ্লেন। আজকের ভিডিও শেষে আমরা বুঝতে পারবো কখনো অপরিচিত মানুষকে হুট করে বিশ্বাস করতে নেই, তাহলে সে কিভাবে আপনার জীবনকে নরকে পরিণত করে দেবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তবে এই মুভিতে আরও একটা বিষয় সুন্দর করে দেখানো হয়েছে, সেটা হলো একজন বাবা তার সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দিতেও দ্বিধা করে না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমরা অজয় দেবগনকে দেখি। এই মুভিতে অজয় দেবগনের নাম হলো কবির। কবির তার ছেলে ধ্রুবকে নিয়ে তার মেয়ের জন্য গাড়িতে অপেক্ষা করছিল। তার মেয়ের নাম ছিল জাহ্নবী। একটু পরে কবির দেখে তার মেয়ে জাহ্নবী একটা ছেলের বাইকে উঠে কোথাও যেতে চাচ্ছে। তখন কবির তার গাড়িতে হর্ন বাজানো শুরু করে। হর্নের শব্দ শুনে জাহ্নবী দ্রুত তার বাবার গাড়িতে চলে আসে। জাহ্নবী তার বাবাকে বলে এই ছুটিতে তার বন্ধুরা সবাই মিলে লাদাখে ঘুরতে যাচ্ছে আর সেও তাদের সাথে যেতে চায়, কিন্তু কবির তখন কিছুই বলে না। তারপর বাড়িতে আমরা কবিরের স্ত্রী জ্যোতিকে দেখি। বাড়িতে এসে কবির প্ল্যান করে এই ছুটিতে তারা তাদের ফার্ম হাউসে বেড়াতে যাবে। তবে কবির জাহ্নবীকে বলে সে ফার্ম হাউসে কিছুদিন কাটিয়ে তারপর তার বন্ধুদের সাথে লাদাখ যেতে পারবে। তারপর সবাই দ্রুত রেডি হয়ে তাদের ফার্ম হাউসের জন্য বেরিয়ে পড়ে। বেশ কিছু দূর যাওয়ার পর তারা একটি জায়গায় থামে একটু রেস্ট নেওয়ার জন্য। সবাই ফ্রেশ হওয়ার পরে হালকা নাস্তা করে নেয়। তারপর কবির কাউন্টারে যায় চা নেওয়ার জন্য, কিন্তু কবিরের কাছে খুচরা টাকা না থাকায় সে চা নিতে পারে না। তখন এই বিষয়টা ভানুরাজ নামের একজন পাশে থেকে দেখতে পায়। ভানুরাজ কাউন্টারে গিয়ে 3 কাপ চা নিয়ে কবিরদের টেবিলে আসে। ভানুরাজ কবিরদের চা খাওয়ার অফার করে। ভানুরাজের আচরণে কবির অনেক মুগ্ধ হয়ে যায় আর চায়ের অফার গ্রহণ করে তাকেও তাদের টেবিলে বসতে বলে নাস্তা করার জন্য। একজন অচেনা মানুষকে সহজেই বিশ্বাস করলে তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে কবি সেটা একটু পরেই বুঝতে পারে। যাই হোক, ভানুরাজ বসার পরে কবিরের কাছে একটা ফোন আসে আর সে টেবিল ছেড়ে উঠে যায়। অন্যদিকে জ্যোতিও তার মোবাইল নিয়ে বিজি ছিল। তখন ভানুরাজ জাহ্নবীকে তার কাছে থাকা একটা লাড্ডু খেতে দেয়। জাহ্নবীও কিছু না বুঝে লাড্ডুটা খেয়ে নেয়। আর তারপরে আমরা জাহ্নবীর আচরণে কিছুটা পরিবর্তন দেখতে পাই, কারণ ভানুরাজ তাকে যা খেতে বলছিল সে তাই খেয়ে নিচ্ছিল। তারপর কবিররা যখন গাড়ি নিয়ে চলে যাচ্ছিল তখন ভানুরাজ জাহ্নবীকে 1 প্যাকেট বিস্কুট দেয় আর বলে গাড়িতে এটা খেয়ে নিতে। একটু পরে আমরা দেখি জাহ্নবী ও ভানুরাজের কথা মতো গাড়িতে বিস্কুটটা খেয়ে নেয়। মানে জাহ্নবীকে দেখে মনে হচ্ছিল সে এখন পুরোপুরি ভানুরাজের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। যাই হোক, ফার্ম হাউসে পৌঁছানোর পর তারা নিজেদের সময়গুলো এনজয় করা শুরু করে। তখন বাসার ছাদ থেকে জ্যোতি দেখে বাড়ির গেটে ভানুরাজ দাঁড়িয়ে আছে। সে কবিরকে বলে ভানুরাজ বাড়ির গেটে দাঁড়িয়ে আছে। তখন কবির ছাদ থেকে নিচে যায় জানার জন্য যে ভানুরাজ এখানে কেন এসেছে, কিন্তু কবির নিচে নেমেই দেখে ভানুরাজ তাদের বাড়িতে ঢুকে সোফায় বসে আছে। তখন জাহ্নবী বলে সে ভানুরাজ আঙ্কেলকে বাড়িতে নিয়ে এসেছে। ভানুরাজ বলে আমি এদিকে ঘুরতে এসেছিলাম, হঠাৎ করে আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছে, আপনি দয়া করে একটা চার্জার দিন, আমি কিছুক্ষণ ফোন চার্জ দিয়েই চলে যাব। তখন কবির ভানুরাজকে একটা ফোনের চার্জার দিয়ে আবার ছাদে চলে যায়, কিন্তু জাহ্নবীর নিচে ভানুরাজের সাথে বসে গল্প করতে থাকে। ভানুরাজ জাহ্নবীকে অনেক প্রশ্ন করে আর জাহ্নবীও হাসি মুখে সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তখন জাহ্নবীর ভাই ধ্রুব সেখানে আসে আর জাহ্নবীকে বলে বাইরে গিয়ে তার সাথে খেলা করতে, কিন্তু ভানুরাজ বলে আমি তোমার বোনের সাথে কথা বলছি, সে এখন বাইরে যাবে না। কিন্তু ধ্রুব জাহ্নবীকে জোর করতে থাকে। তখন ভানুরাজ রেগে গিয়ে জাহ্নবীকে বলে বাইরে গিয়ে তোমার ভাইয়ের সাথে খেলা করো, তবে এমন খেলা করবে যাতে সে জীবনে আর খেলতে না চায়। তখন জাহ্নবী ও ভানুরাজের কথা মতো বাইরে গিয়ে ধ্রুবকে নিয়ে জোরে জোরে দোলনায় খেলা শুরু করে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে জাহ্নবী এখন পুরোপুরি ভানুরাজের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। সে যা বলছে জাহ্নবীও তাই করছে। যাই হোক, ধ্রুব দোলনায় অনেক ভয় পেয়ে যায় আর কাঁদতে থাকে। ধ্রুবের কান্না শুনে কবির আর জ্যোতি বাইরে এসে জাহ্নবীকে থামিয়ে নেয়। তখন ধ্রুব অজ্ঞান হয়ে যায়। কবির বুঝতে পারে না জাহ্নবী এমন কেন করছে, কিন্তু কবির এটা বুঝতে পারে যে ভানুরাজ জাহ্নবীকে যা যা করতে বলছে সে তাই তাই করছে। এজন্য কবির দ্রুত ঘরে গিয়ে ভানুরাজকে বাইরে বের করে দিতে যায়। তখন ভানুরাজ জাহ্নবীকে বলে তোমার বাবাকে আটকাও। সাথে সাথে জাহ্নবী কবিরের কাছ থেকে ভানুরাজকে ছিনিয়ে নেয় আর বলে আঙ্কেল এখন থেকে এখানেই থাকবে। জাহ্নবীর আচরণে কবির আর জ্যোতি দুজনেই হতভম্ব হয়ে যায়। কবির ভানুরাজকে বলে তুই আমাদের মেয়ের সাথে কি করেছিস? ভানুরাজ বলে কালো জাদু করে আমার নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, এখন থেকে জাহ্নবীকে আমি যা যা বলবো ও তাই তাই করবে। আর এটা প্রমাণ করার জন্য ভানুরাজ জাহ্নবীকে কিছু কাজের অর্ডার দেয়, যেমন চা পাতা খাওয়া, তার বাবা কবিরকে থাপ্পড় মারা, বাড়ির সব মোবাইল ফোনগুলো ভেঙে ফেলা ইত্যাদি টাইপের।
আর জাহ্নবীও ভানরাজের কথা মতো সবগুলো কাজ করে ফেলে। তখন কবির ভানরাজকে বলে সে তার মেয়ের সাথে এমন কেন করছে। তখন ভানরাজ বলে সে জাহ্নবীকে নিয়ে যেতে চাই। তারপর জাহ্নবীকে সে শয়তানের পায়ের নিচে বলি দেবে, তাহলে সে আরও কালো শক্তির অধিকারী হতে পারবে। এখন সে কবিরের কাছে অনুমতি চাচ্ছে জাহ্নবীকে নিয়ে যেতে। ভানরাজ বলে তোমরা জাহ্নবীকে আমার কাছে দিয়ে দাও, আর ধ্রুবকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করো। ভানরাজের কথা শুনে জ্যোতি তার উপর অনেক রেগে যায়। তখন ভানরাজ জাহ্নবীকে বলে ওপর থেকে ধ্রুবকে এনে তার মাথা ফাটিয়ে দাও। আর সাথে সাথে জাহ্নবী ওপরে গিয়ে ধ্রুবকে নিয়ে এসে তার মাথা ফাটিয়ে দেয়। ভানরাজ বলে তোমরা যদি জাহ্নবীকে আমার সাথে যেতে অনুমতি না দাও তাহলে সে তোমাদের সবাইকে মেরে ফেলবে। তখন কবির আবার প্রশ্ন করে তুমি আসলে কে। ভানরাজ বলে আমি একজন ম্যাজিশিয়ান। আজকের রাতটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি আজকের অমাবস্যার রাতে জাহ্নবীকে যদি শয়তানের পায়ের কাছে বলি দিতে পারি তাহলে আমি মানুষের কাছে ঈশ্বরের মতো ক্ষমতার অধিকারী হয়ে যাব। এখন তোমরা ধ্রুবকে নিয়ে ওপরে যাও, তার সেবা করো, আর দ্রুত আমাকে সিদ্ধান্ত জানাও যে তোমরা জাহ্নবীকে আমার সাথে যাওয়ার অনুমতি দিবে কিনা। তারপর কবির আর জ্যোতি তাদের ছেলে ধ্রুবকে নিয়ে ওপরের ঘরে চলে যায়। তখন ভানরাজ জাহ্নবীকে বলে নিচে যদি কেউ আসে তাহলে তাকে ছুরি দিয়ে মেরে ফেলবে। এরপর সে ঘুমিয়ে পড়ে। একটু পরে জ্যোতি নিচে আসে আর তার মেয়েকে বোঝাতে থাকে যাতে সে ভানরাজের কথা না শোনে। তখন ভানরাজের ঘুম ভেঙে যায় আর সে জাহ্নবীকে বলে আমি 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করব। এর মধ্যে যদি তোমার মা ওপরে না যায় তাহলে তুমি তাকে মেরে ফেলবে। তারপর সে কাউন্ট করা শুরু করে আর জাহ্নবীও ছুরি নিয়ে প্রস্তুত হয়ে যায় তার মাকে হত্যা করার জন্য। নিজের মেয়ের এই অবস্থা দেখে জ্যোতি কাঁদতে কাঁদতে ওপরে চলে যায়। তারপর কবির ধ্রুবের কাছ থেকে একটা রেকর্ডিং মেশিন নিয়ে নিজের পকেটে নিয়ে নিচে আসে। সে কেন রেকর্ডিং মেশিন পকেটে ঢুকালো সেটা একটু পরেই দেখতে পাবেন। কবি সোজা ভানরাজের কাছে গিয়ে তাকে পেটানো শুরু করে। ভানরাজ কবিরের সাথে না পেরে জাহ্নবীকে বলে জোরে জোরে হাসতে। তারপর সে কবিরকে বলে তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে জাহ্নবী হাসতে হাসতে মারা যাবে, কেননা আমি থামতে না বললে সে থামবে না। এজন্য কবিরও বাধ্য হয়ে ভানরাজকে পেটানো বন্ধ করে দেয়। কবির ভানরাজকে মেরে ফেলতে চেয়েছিল, এজন্য ভানরাজ জাহ্নবীকে বলে তোমার ভাইকে মেরে ফেলো। তারপর জাহ্নবী ওপরে যায় আর তার ভাই ধ্রুবকে খুঁজতে থাকে, কিন্তু ধ্রুব আগেই পালিয়েছিল। কবির আর জ্যোতি জাহ্নবীকে আটকানোর চেষ্টা করে, এজন্য সে তাদেরকে একটা ঘরে আটকে রেখে দেয়। তারপর জাহ্নবী ধ্রুবকে ছাদে খুঁজে পায় আর তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কবি সেখানে গিয়ে জাহ্নবীকে আটকালে জাহ্নবী তার হাতে ছুরি ঢুকিয়ে দেয়। তারপর সে ধ্রুবকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। কবির আর জ্যোতি দ্রুত নিচে চলে আসে আর দেখে ধ্রুব তখনও বেঁচে আছে। তারপর ভানরাজ জাহ্নবীকে নিয়ে নিচে আসে আর কবিরের কাছে অনুমতি চায় তাকে নিয়ে যাওয়ার। তখন সবকিছু বিবেচনা করে কবিরা বাধ্য হয়ে তাকে অনুমতি দিয়ে দেয়। তারপর কবি জ্যোতিকে বলে ধ্রুবকে নিয়ে হাসপাতালে যেতে, আর সে নিজে বেরিয়ে পড়ে তার মেয়েকে বাঁচানোর জন্য। প্রথমে কবি তার বাড়ির ওয়াচম্যানের মোবাইলটা নিয়ে লোকেশনে ঢোকে। সে দেখতে পায় ভানরাজ এখন কোথায় আসে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে একটা সিন দেখানো হয়। ভানরাজের সাথে মারামারির একটা সুযোগে কবির ভানরাজের ফোন নিয়ে লাইভ লোকেশন ওয়াচম্যানের ফোনে পাঠিয়ে দেয়। তারপর প্রেজেন্ট সিনে আমরা দেখি কবির ভানরাজের গাড়ির পিছু নেয়। একটু পরে ভানরাজ একটা জঙ্গলের মধ্যে একটা বাড়িতে ঢুকে পড়ে, আর এটাই হলো তার আস্তানা। কিন্তু সেখানে আমরা দেখি জাহ্নবীর মতো আরও অনেক মেয়ে ভানরাজ তার নিয়ন্ত্রণে নিয়ে রেখে দিয়েছে। তারপর ভানরাজ একটা বড় আগুনের কুণ্ডলী বানিয়ে সকল মেয়েকে বলে পূজা শেষে আমি বলা মাত্রই তোমরা এই আগুনে ঝাঁপ দিবে, তাহলে তোমরা চিরমুক্তি পাবে। অন্যদিকে কবিরও লোকেশন ধরে সেখানে পৌঁছে যায়, আর সাথে সাথে ভানরাজের 3 জন সহযোগী কবিরকে মেরে ভানরাজের পায়ের কাছে নিয়ে আসে। ভানরাজ কবিরকে বলে তুমি চাইলেও তোমার মেয়েকে নিয়ে যেতে পারবে না, তুমি যদি আমাকে মারো তাহলে সব মেয়ে তোমার উপর হামলা করে তোমাকে মেরে ফেলবে। তারপর ভানরাজ কবিরকে তার পায়ের কাছে রেখেই পূজার কাজ শুরু করে দেয়। পূজা শেষ হওয়ার একটু আগে কবির একটা কাঠ দিয়ে ভানরাজের পায়ে হামলা করে। ভানরাজ রেগে গিয়ে চিৎকার শুরু করলে কবি তার হাতে থাকা ছুরি দিয়ে ভানরাজের জিওয়া কেটে আগুনে ফেলে দেয়। তখন সব মেয়ে একযোগে কবিরের উপর হামলা করে, আর সাথে সাথে কবি তার পকেট থেকে একটা স্পিকার বের করে বাজিয়ে দেয়, যেখানে ভানরাজের ভয়ে যে বলা হচ্ছিল আজ থেকে তুমি মুক্ত, আজ থেকে তোমাদের মুক্ত করে দিলাম। আর এটা শুনে সবগুলো মেয়ে আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে। তারপর জাহ্নবী তার বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। তারপর আমাদের একটা ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয়। মনে আছে কবির একবার পকেটে একটা রেকর্ডিং মেশিন নিয়ে নিচে নেমেছিল। তখন ভানরাজ জাহ্নবীকে বলেছিল তোমার বাবা চাচ্ছে আজ থেকে আমি তোমাকে মুক্ত করে দেই, কিন্তু আমি এই কাজ কখনোই করব না। কবির এই রেকর্ডটা এডিটিং করে নিজের কাছে রেখে দেয়। তারপর সেই ভয়ে সব মেয়েকে শোনায়। পরের দিন কবির হাসপাতালে ভর্তি ছিল।
তখন সেখানে একজন পুলিশ অফিসার গিয়ে কবিরকে ধন্যবাদ জানায়। পুলিশ অফিসারটি কবিরকে বলে ওই তান্ত্রিক অনেকদিন ধরে 108 জন মেয়েকে কালো জাদু করে নিজের আস্তানায় নিয়ে রেখেছিল। আজকে আপনার জন্য ওই মেয়েদেরকে তার পরিবার খুঁজে পেয়েছে। তখন কবির বলে ভানরাজ এখন কোথায়? আপনারা কি তাকে অ্যারেস্ট করেছেন? পুলিশটি বলে তাকে আমরা খুঁজে পাইনি, কিন্তু খুব দ্রুত তাকে অ্যারেস্ট করে ফেলবো। তারপর 1 বছর পরের সিন দেখানো হয়। আমরা দেখি কবির একটা মরা ইঁদুর নিয়ে একটা পুরাতন বিল্ডিংয়ের বেসমেন্টের মধ্যে আসে। সেখানে ভানরাজকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কবির তাকে মরা ইঁদুর আর চা পাতা খেতে দেয়। তারপর কবির ভানরাজকে বলে একজন বাবা তার মেয়ের জন্য সবকিছুই করতে পারে, আর তুমি কিনা এক রাতেই তাকে তার বাবার থেকে নিয়ে যাবে? সেটা কি কখনো কোনো বাবা মেনে নিতে পারে? তারপর কবির চলে যায় আর ভানরাজ বোবার মতো মিনতি করে তার জীবন ভিক্ষা দেওয়ার জন্য। আর এখানে এই মুভি শেষ হয়ে যায়। তবে কথা একটাই, কখনো কোনো অপরিচিত মানুষের থেকে হুট করে কিছু খেয়ে নেবেন না। কেন বললাম আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের আয়োজন এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে পারেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।